मेरे प्यारे देशवासियों नमस्कार। আমার প্রিয় দেশবাসী নমস্কার। আজ অবশেষে সেই দিনটি এসেছে যার জন্য আমরা সবাই ফেব্রুয়ারি থেকে অপেক্ষা করছিলাম। আমি আবারও মনের কথার মাধ্যমে আপনাদের এবং আমার পরিবারের সদস্যদের মাঝে এসে হাজির হয়েছি। খুব সুন্দর একটা উক্তি রয়েছে, ইতি বিদা পুনর্মিলনায়। এর অর্থ তেমনই সুন্দর। আমি বিদায় নিই আবার দেখা করার জন্য। এই ভাবনা থেকেই আমি ফেব্রুয়ারিতে আপনাদের বলেছিলাম যে নির্বাচনের ফল ঘোষণার পরে আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব। আর আজ মনের কথার মাধ্যমে আমি আবার আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়ির সবার স্বাস্থ্য ভালো আছে। আর এখন তো বর্ষাও এসেছে, আর বর্ষা এলেই মনটাও খুশি হয়ে যায়। আজ থেকে আবারও মনের কথায় আমরা এমন দেশবাসীদের নিয়ে আলোচনা করব যারা তাদের কাজের মাধ্যমে সমাজে ও দেশে পরিবর্তন আনছেন। আমরা আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবময় ইতিহাস এবং উন্নত ভারত গড়ে তোলার জন্য নানা প্রচেষ্টা নিয়ে আলোচনা করব। বন্ধুগণ, ফেব্রুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত যখনই মাসের শেষ রবিবার আসত, আমি আপনাদের সঙ্গে এই বার্তালাপটি খুব মিস করতাম। কিন্তু আমি এটা দেখেও খুব খুশি হয়েছি যে এই মাসে আপনারা আমাকে লক্ষ লক্ষ বার্তা পাঠিয়েছেন। মনের কথা রেডিও অনুষ্ঠান হয়তো কয়েক মাসের জন্য বন্ধ ছিল, কিন্তু মনের কথার স্পিরিট, দেশ ও সমাজে প্রতিদিন ভালো কাজ, নিঃস্বার্থ মনোভাব নিয়ে করা কাজ, সমাজে পজিটিভ প্রভাব ফেলার প্রক্রিয়া অবিরাম জারি ছিল। নির্বাচনী সংবাদের মধ্যেও আপনারা নিশ্চয়ই এমন হৃদয়ে ছুঁয়ে যাওয়া খবরগুলি লক্ষ্য করেছেন। বন্ধুগণ, আজ আমি দেশবাসীকে ধন্যবাদও জানাই, কারণ তাঁরা আমাদের সংবিধান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাঁদের অটল বিশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। 2024 সালের নির্বাচন ছিল বিশ্বের সবচাইতে বড় নির্বাচন। এত বড় নির্বাচন পৃথিবীর কোনো দেশে কখনো হয়নি, যেখানে 65 কোটি মানুষ ভোট দিয়েছেন। এর জন্য আমি নির্বাচন কমিশন এবং ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। আমার প্রিয় দেশবাসী, আজ 30শে জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের আদিবাসী ভাই বোনেরা এই দিনটিকে হুল দিবস হিসেবে পালন করে থাকেন। এই দিনটি সাহসী সিধো কানহুর অদম্য সাহসের সঙ্গে জড়িত, যাঁরা বিদেশি শাসকদের অত্যাচারের তীব্র বিরোধিতা করেছিলেন। সাহসী সিধো কানহু হাজার হাজার সাঁওতালি সাথীদের একত্রিত করে ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করেছিলেন। আর আপনারা কি জানেন কখন এটি হয়েছিল? এটি হয়েছিল 1855 সালে, অর্থাৎ 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের 2 বছর আগে, যখন ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় আমাদের আদিবাসী ভাই বোনেরা বিদেশি শাসকদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল হাতে। ইংরেজরা আমাদের সাঁওতালি ভাই বোনেদের উপর অনেক অত্যাচার করেছিল এবং তাদের উপর অনেক ধরনের বিধিনিষেধও জারি করেছিল।
এই সংগ্রামে বিস্ময়কর বীরত্ব প্রদর্শন করে বীর সিধ ও কানহু শহীদ হয়েছিলেন। ঝাড়খণ্ডের এই অমর সন্তানদের আত্মত্যাগ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। আসুন সাঁওতালি ভাষায় তাঁদের উৎসর্গ করা একটি গানের একটি অংশ এই মুহূর্তে শুনি আমরা। सीधा कानू बोल बुहा मनावे 29 जन जहाँ दिसमरिया मरन हुंदो सांतल हुलका सांतल हुंदो आंदोड़ लेना इंग्रे कानून भंगोड़ लेना जुमे बंजो एसपीटी अकेला गोईना जंगारे पैगान साड़ी कने घाम जा तुमको होले बुहा होले होले। আমার প্রিয় বন্ধুরা, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক কোনটি, আপনি অবশ্যই বলবেন মা। আমাদের সবার জীবনে মায়ের মর্যাদা সর্বোচ্চ। একজন মা সমস্ত দুঃখ সহ্য করেও তার সন্তানকে লালন পালন করেন। প্রত্যেক মা তার সন্তানদের প্রতি স্নেহে আকুল। আমাদের জন্মদাত্রী মায়ের এই ভালোবাসা আমাদের সবার জন্য ঋণের মতো, যা কেউ শোধ করতে পারবে না কোনোদিন। আমি ভাবছিলাম আমরা মাকে কিছু দিতে পারি না, কিন্তু আমরা কি অন্য কিছু করতে পারি? এই কথা মাথায় রেখে এবছর বিশ্ব পরিবেশ দিবসে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে। আর এই অভিযানের নাম মায়ের নামে একটি গাছ। আমিও আমার মায়ের নামে একটি গাছ লাগিয়েছি। আমি সমস্ত দেশবাসীকে, পৃথিবীর সব দেশের মানুষের কাছে আবেদন জানিয়েছি, মাকে নিয়ে বা তাঁর নামে অবশ্যই একটি করে গাছ লাগান। আমার আনন্দ হচ্ছে যে মায়ের স্মরণে বা তাঁর সম্মানে বৃক্ষরোপণের অভিযান খুব দ্রুত এগিয়ে চলেছে। জনগণ তাদের মায়ের সঙ্গে বা তাদের ফটো রেখে গাছ লাগানোর ছবি সোশ্যাল মিডিয়াতে নিয়মিত শেয়ার করছেন। প্রত্যেকেই তাদের মায়ের নামে গাছ লাগাচ্ছেন। তা তারা ধনী বা দরিদ্র, কর্মজীবী মহিলা বা গৃহিণী হন, যেই হন না কেন, এই অভিযান সবার মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশের সমান সুযোগ এনে দিয়েছে। তারা #PlantForMother এবং #ATreeMothersNameএর সঙ্গে ফটো শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করে চলেছেন নিয়মিতভাবে। বন্ধুগণ, এই অভিযানের আরেকটি লাভ আছে। পৃথিবীও মায়ের মতোই আমাদের খেয়াল রাখেন। পৃথিবী মা আমাদের সবার জীবনের আধার, আর সেই কারণে আমাদের সবার কর্তব্য হল পৃথিবী মায়ের খেয়াল রাখা। মায়ের নামে গাছ লাগানোর অভিযানে মাকে তো সম্মান জানানো হয়ই, পৃথিবী মাকেও রক্ষা করা হয়। গত 1 দশকে ভারতের সবার প্রচেষ্টায় বনসৃজনের ক্ষেত্রে অভূতপূর্ব বিস্তার হয়েছে। অমৃত মহোৎসবের সময় সারা দেশে 60,000-এরও বেশি অমৃত সরোবর বানানো হয়েছে। এখন এভাবেই মায়ের নামে গাছ লাগানোর অভিযানে আমাদের সকলকে গতি প্রদান করতে হবে। আমার প্রিয় দেশবাসী, দেশের আলাদা আলাদা জায়গায় বর্ষা দ্রুত নিজের বর্ণালী প্রকাশ করছে। আর বর্ষার এই মরশুমে সবার ঘরে যে জিনিসটির খোঁজ শুরু হয় সেটি হলো ছাতা।
মনের কথায় আজ আপনাদের একটি বিশেষ ধরনের ছাতার কথা বলতে চাই। এই ছাতা তৈরি হয় আমাদের কেরালায়। এমনিতে কেরালার সংস্কৃতিতে ছাতার বিশেষ গুরুত্ব রয়েছে। ছাতা সেখানকার অনেক ঐতিহ্য ও আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে আমি যে ছাতাগুলির কথা বলছি তা হল কার্থুম্বি ছাতা, আর সেগুলি কেরালার আট্টাপাডিতে তৈরি করা হয়। এই রঙিন সুন্দর ছাতাগুলি অত্যন্ত দর্শনীয়, আর এগুলির বিশেষত্ব হল এগুলি আমাদের কেরালার আদিবাসী বোনেরা তৈরি করেন। আজ সারা দেশে এই ছাতার চাহিদা বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। সেগুলো অনলাইনেও বিক্রি হচ্ছে। এই ছাতাগুলি বট্টলাক্কি সমবায় কৃষি সমিতির তত্ত্বাবধানে তৈরি করা হয়। এই সমাজের নেতৃত্ব আমাদের নারী শক্তির হাতে রয়েছে। মহিলাদের নেতৃত্বে আট্টাপাডির আদিবাসী সম্প্রদায় এন্টারপ্রেনারশিপের এক চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সমিতি একটি বাঁশ হস্তশিল্প ইউনিটও প্রতিষ্ঠা করেছে। এখন এই মহিলারা একটি রিটেইল আউটলেট এবং একটি ঐতিহ্যবাহী ক্যাফে খোলার প্রস্তুতি নিচ্ছেন। তাদের উদ্দেশ্য কেবল তাদের ছাতা এবং অন্যান্য পণ্য বিক্রি করা নয়, তাঁরা বিশ্বকে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। আর আজ এই কার্থুম্বি ছাতা কেরালার একটি ছোট গ্রাম থেকে শুরু করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো পর্যন্ত যাত্রা সম্পূর্ণ করছে। স্থানীয় পণ্যের জন্য সোচ্চার হওয়ার এর থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? আমার প্রিয় দেশবাসী, আগামী মাসে এই সময়ের মধ্যেই প্যারিস অলিম্পিক শুরু হয়ে যাবে। আমি নিশ্চিত যে আপনারা সবাই অলিম্পিক গেমসে ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য অপেক্ষা করছেন। আমি ভারতীয় দলকে অলিম্পিক গেমসের জন্য শুভ কামনা জানাই। টোকিও অলিম্পিকের স্মৃতি এখনো আমাদের সকলের মনে তাজা রয়েছে। টোকিওতে আমাদের খেলোয়াড়দের সাফল্য প্রত্যেক ভারতবাসীর মন জয় করে নিয়েছিল। টোকিও অলিম্পিকের পর থেকে আমাদের অ্যাথলিটস প্যারিস অলিম্পিকের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। আমরা যদি সব খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করি তাহলে তাঁরা সবাই প্রায় 900 ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন। এটা অনেক বড় একটা সংখ্যা। বন্ধুরা, প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো কিছু জিনিস দেখতে পাবেন। শুটিংয়ে আমাদের খেলোয়াড়দের প্রতিভা উজ্জ্বলতর হয়ে সামনে আসছে। পুরুষ ও মহিলা উভয় দলই টেবিল টেনিসে কোয়ালিফাই করেছে। ভারতীয় শটগান টিমে এবার আমাদের শুটার কন্যারাও অন্তর্ভুক্ত। এবার কুস্তি এবং ঘোড়ায় চড়া খেলাগুলিতেও আমাদের দলের খেলোয়াড়েরা সেই ক্যাটেগরিজেও কম্পিট করবেন, যেগুলোতে তারা আগে কখনো অংশগ্রহণ করেননি। এ থেকে অনুমান করতে পারেন এবার খেলাধুলোয় ভিন্ন লেভেলের উত্তেজনা দেখা যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কয়েক মাস আগে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আমাদের বেস্ট পারফরমেন্স ছিল। তেমনি আমাদের খেলোয়াড়েরা চেস ও ব্যাডমিন্টনেও সাফল্য পেয়েছেন। এখন গোটা দেশ আশা করছে যে আমাদের খেলোয়াড়েরা অলিম্পিকেও ভালো ফল করে দেখাবেন। এসব খেলায় তারা মেডালসও জিতবেন এবং দেশবাসীর মনও জয় করবেন। আগামী দিনে আমি ভারতীয় দলের সঙ্গে দেখা করার সুযোগও পাব। আমি আপনাদের পক্ষ থেকে
তাঁদের উৎসাহিত করব। এবং হ্যাঁ, এবার আমাদের হ্যাশট্যাগ হল #cheer4Bharat। এই হ্যাশট্যাগের মাধ্যমে আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করতে হবে, তাদের উৎসাহ দিতে হবে। তাই মোমেন্টাম বজায় রাখুন। আপনার এই মোমেন্টাম ভারতের ম্যাজিক বিশ্বকে দেখাতে সাহায্য করবে। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সবার জন্য একটি ছোট্ট অডিও ক্লিপ এই মুহূর্তে প্লে করছি। रेडियो कुवैत FM 93.3 से हिंदी शो नमस्ते कुवैत। एक ऐसा कार्यक्रम जिसमें हम बात करेंगे कुवैत भारत संबंध के बारे में, कुवैत भारत संस्कृति के बारे में और उस रिश्ते के बारे में जो दोनों देशों को अलग अलग क्षेत्रों में जोड़ता है। রেডিও কর্মসূচিটি শুনে আপনিও অবাক হয়ে গেছেন, তাই না? তাহলে আসুন আপনাদের এর পেছনের পুরো ঘটনাটা এবার বলি। আসলে কুয়েত রেডিওর সম্প্রসারণের একটি ক্লিপ এটি। আপনারা সবাই ভাবছেন কথা হচ্ছে কুয়েতের বিষয়ে, সেখানে হিন্দি কোথা থেকে এলো? আসলে কুয়েত সরকার তাদের ন্যাশনাল রেডিওতে একটি বিশেষ অনুষ্ঠান শুরু করেছে, আর সেটাও হয়েছে হিন্দিতে। কুয়েত রেডিওতে প্রতি রবিবার আধ ঘন্টার জন্য এই অনুষ্ঠান হয়। এতে ভারতীয় সংস্কৃতির আলাদা আলাদা বিষয় থাকে। আমাদের ফিল্ম ও কলাকৃতি জগতের সম্পর্কিত বিষয়ে আলোচনা সেখানকার ভারতীয় বংশোদ্ভূত জনগণের কাছে খুবই জনপ্রিয়। আমাকে তো এটাও বলা হয়েছে যে কুয়েতের স্থানীয় লোকেরা এগুলিতে খুবই আগ্রহ দেখাচ্ছেন। আমি কুয়েতের সরকার আর সেখানকার লোকেদের হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। তার একটা দারুণ সূত্রপাত করেছেন। সাথীরা, আজ বিশ্ব জুড়ে আমাদের সংস্কৃতির যেভাবে গৌরবগাথা শোনা যাচ্ছে, তাতে কোন ভারতীয় খুশি হবেন না? এই যেমন ধরুন, তুর্কমেনিস্তানে এই বছর মে মাসে তাদের জাতীয় কবির ৩০০তম জন্মদিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সেখানকার রাষ্ট্রপতি বিশ্বের ২৪ জন প্রখ্যাত কবির মূর্তির আবরণ উন্মোচন করেছেন। তার মধ্যে একটি মূর্তি আছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের। একটি গুরুদেবের সম্মান, ভারতেরও সম্মান। আর এভাবেই জুন মাসে দুটি ক্যারিবিয়ান দেশ, সুরিনাম আর সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, নিজেদের ইন্ডিয়ান হেরিটেজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে সেলিব্রেট করেছে। সুরিনামের ভারতীয় বংশোদ্ভূতরা প্রতি বছর ৫ই জুন ইন্ডিয়ান অ্যারাইভাল ডে এবং প্রবাসী দিবস রূপে পালন করেন। সেখানে তো হিন্দির সঙ্গে ভোজপুরিও ব্যাপকভাবে বলা হয়। সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডেন্সে বসবাসকারী আমাদের ভারতীয় বংশোদ্ভূত ভাই বোনেদের সংখ্যা প্রায় ৬,০০০। তাদের প্রত্যেকের নিজেদের অতীত ঐতিহ্যের জন্য গর্ব আছে। ১ জুন এরা সবাই ধুমধাম করে যেভাবে ইন্ডিয়ান হেরিটেজ ডে পালন করেছেন, তাতে তাদের ভাবনার ঝলক স্পষ্ট হয়েছে। বিশ্বজুড়ে ভারতীয় ঐতিহ্য আর সংস্কৃতির এই বিস্তার দেখে প্রত্যেক ভারতীয়েরই গর্ব হয়। সাথীরা, এই মাসেই গোটা বিশ্বজুড়ে ১০ম যোগ দিবস উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। আমি জম্মু কাশ্মীরের
শ্রীনগরে আয়োজিত অনুষ্ঠানে যোগের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। কাশ্মীরের যুবকদের সঙ্গে সঙ্গে মা বোনেরাও যোগ দিবসের অনুষ্ঠানে বেশি করে অংশ নিয়েছেন। যেভাবে যোগ দিবসের অনুষ্ঠান আগে এগোচ্ছে তাতে নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। বিশ্বজুড়ে যোগ দিবসের দারুণ সব অভিজ্ঞতা সামনে এসেছে। সৌদি আরবে প্রথমবার আল হানিফ সাদ নামে এক মহিলা কমন যোগা প্রোটোকলে লিড করেছেন। এটাই প্রথমবার যখন কোনো সৌদি মহিলা মেইন যোগা সেশনকে ইনস্ট্রাক্ট করেছেন। ইজিপ্টে এইবার যোগ দিবস উপলক্ষে একটি ফটো কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। নীল নদের তীরে, রেড সি এর বিচেসে আর পিরামিডের সামনে লাখ লাখ লোক যোগাসন করেছেন। এমন ফটো খুব জনপ্রিয়তা পেয়েছে। নিজস্ব মার্বেল বুদ্ধা স্ট্যাচুর জন্য খ্যাত মায়ানমারের মারা বিজয়া প্যাগোডা কমপ্লেক্স বিশ্বে প্রসিদ্ধ। সেখানে 21শে জুন শানদার যোগা সেশনের আয়োজন হয়েছিল। বাহরিনের দিব্যাঙ্গ বাচ্চাদের জন্য একটি স্পেশাল ক্যাম্প আয়োজন করা হয়েছিল। শ্রীলঙ্কার প্রসিদ্ধ ইউনেস্কো হেরিটেজ সাইট বিখ্যাত গল ফোর্টেও একটি স্মরণীয় যোগা সেশন হয়েছে। আমেরিকার নিউ ইয়র্কে অবজারভেশন ডেকের উপর লোকেরা যোগাভ্যাস করেছেন। মার্শাল আইল্যান্ডসে প্রথমবার যোগ দিবসের কর্মসূচিতে রাষ্ট্রপতিজি অংশ নিয়েছেন। ভুটানের থিম্পুতে যোগ দিবসের একটি বেশ বড় কর্মসূচি পালিত হয়েছে, যাতে আমাদের বন্ধু প্রধানমন্ত্রী টোবগে অংশ নিয়েছেন। অর্থাৎ বিশ্বের কোনায় কোনায় যোগাভ্যাস করার সময়কার আকাশ থেকে তোলা ছবি আমরা সবাই দেখেছি। যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্য আমার একটি পুরনো অনুরোধও আছে। যোগকে আমাদের মাত্র একদিনের অভ্যেস বানালে চলবে না। আপনারা নিয়মিত যোগাভ্যাস করুন। এর দ্বারা আপনারা আপনাদের জীবনের সদর্থক পরিবর্তন অবশ্যই অনুভব করবেন। সাথীরা, ভারতের কত রকম প্রোডাক্টস আছে বিশ্বজুড়ে যার খুব ডিমান্ড আছে। আর যখন আমরা ভারতের কোনো লোকাল প্রোডাক্টকে গ্লোবাল হতে দেখি তখন গর্ব হওয়া তো স্বাভাবিক। আরাকু কফি তেমনই একটি প্রোডাক্ট। আরাকু কফি অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলায় বিপুল পরিমাণে উৎপাদিত হয়। নিজের রিচ ফ্লেভার আর অ্যারোমার জন্য এটি প্রসিদ্ধ। আরাকু কফি চাষে 1.5 লাখ আদিবাসী পরিবার যুক্ত আছেন। আরাকু কফিকে নতুন মাত্রা দেওয়ার জন্য গিরিজন কোঅপারেটিভের বিরাট বড় ভূমিকা আছে। এটি এখানকার চাষি ভাই বোনদের একসঙ্গে নিয়ে আসার কাজ করেছে আর তাদের আরাকু কফি চাষ করার জন্য উৎসাহ দিয়েছে। আর তার ফলে এই কৃষকদের আয় অনেক বেড়েও গেছে। আর এর লাভ কোন্ডাডোরা আদিবাসী সম্প্রদায় পেয়েছে। আয়ের সঙ্গে সঙ্গে সম্মানের জীবনও পেয়েছেন তাঁরা। আমার মনে আছে একবার বিশাখাপট্টনমে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আমার কফির স্বাদ নেওয়ার সুযোগ হয়েছিল। তার টেস্ট না হয় জিজ্ঞাসা নাই করলেন। দারুণ সেই কফি। আরাকু কফি বেশ কয়েকটা গ্লোবাল অ্যাওয়ার্ডসও পেয়েছে। দিল্লিতে G20 সামিটেও কফি পরিবেশিত হয়েছে। আপনারা যখনই সুযোগ পাবেন অবশ্যই আরাকু কফির আনন্দ উপভোগ করবেন।
সাথীরা, লোকাল প্রোডাক্টসকে গ্লোবাল বানানোয় আমাদের জম্মু কাশ্মীরের লোকেরা মোটেই পিছিয়ে নেই। গত মাসে জম্মু কাশ্মীর যা করে দেখিয়েছে সারা দেশের জন্য তা এক উদাহরণ হয়ে গেছে। সেখানকার পুলওয়ামার স্নো পিজের প্রথম রফতানি লন্ডনে পাঠানো হয়েছে। কিছু লোক এই আইডিয়া দিয়েছেন যে কাশ্মীরে উৎপাদিত এক্সোটিক ভেজিটেবলস কেন বিশ্বের মানচিত্রে জায়গা করে দেওয়া হবে না। ব্যাস, ফের কি হলো? চাকুরা গ্রামের আব্দুল রশিদ মিড এর জন্য সবার আগে এগিয়ে এসেছেন। তিনি গ্রামের অন্য কৃষকদের জমি একসঙ্গে মিলিয়ে স্নো পিস চাষের কাজ শুরু করেছেন। আর দেখতে দেখতে স্নো পিস কাশ্মীর থেকে লন্ডনে পৌঁছে গেছে। এর সাফল্যে জম্মু কাশ্মীরের লোকেদের সমৃদ্ধির নতুন দরজা খুলে গিয়েছে। আমাদের দেশে ইউনিক প্রোডাক্টসের কখনো অভাব হয়নি। আপনারা এমন প্রোডাক্টসের কথা #myproductsmypride দিয়ে অবশ্যই শেয়ার করুন। আমি এই বিষয়ে ভবিষ্যতের মনের কথায় অবশ্যই আলোচনা করব। মম প্রিয়ায়ঃ দেশবাসিন অদ্য আহং কিঞ্চিত চর্চা সংস্কৃত ভাষায়াম আরম্ভে। আপনারা ভাবছেন মনের কথায় হঠাৎ সংস্কৃতে কেন বলছি? তার কারণ আজ সংস্কৃতের সঙ্গে জুড়বার বিশেষ একটা সুযোগ এসেছে। আজ অর্থাৎ 30শে জুন আকাশবাণীর সংস্কৃত বুলেটিন প্রসারের 50 বছর পূর্ণ হচ্ছে। 50 বছর ধরে এই বুলেটিন কতই না মানুষকে সংস্কৃতের সঙ্গে জুড়ে রেখেছে। আমি অল ইন্ডিয়া রেডিও পরিবারকে ধন্যবাদ জানাই। সাথীরা, প্রাচীন ভারতীয় জ্ঞান আর বিজ্ঞানের প্রগতিতে সংস্কৃতের খুব বড় ভূমিকা আছে। আজকের সময়ের দাবি আমরা সংস্কৃতকে সম্মান দিই আর তাকে দৈনিক যাপনে যুক্ত করি। আজকাল এমনই এক প্রচেষ্টা বেঙ্গালুরুতে কিছু লোক মিলে শুরু করেছেন। বেঙ্গালুরুতে একটি পার্ক আছে, ক্যাবন পার্ক। সেই পার্কে এখানকার লোকেরা একটি পরম্পরা চালু করেছেন। এখানে সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার শিশু, যুবক, বৃদ্ধরা নিজেদের মধ্যে সংস্কৃতে কথা বলেন। শুধু এই নয়, এখানে তর্ক বিতর্কের সেশনও সংস্কৃতে আয়োজন করা হয়। তাঁরা এর নাম দিয়েছেন সংস্কৃত উইকেন্ড। একটি ওয়েবসাইটের মাধ্যমে এর সূত্রপাত করেছেন সমষ্টি গুব্বিজি। কিছুদিন আগেই শুরু হওয়া এই প্রয়াস দেখতে দেখতে বেঙ্গালুরুবাসীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। আমরা যদি সবাই এমন প্রয়াসের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হই, তাহলে আমরা বিশ্বের এত প্রাচীন আর বৈজ্ঞানিক ভাষার থেকে অনেক কিছু শিখতে পারব। আমার প্রিয় দেশবাসী, মনের কথার এই এপিসোডে আপনাদের সঙ্গে যুক্ত হওয়া খুব ভালো হয়েছে। এবার এই অনুষ্ঠান আগের মতোই আবার চলতে থাকবে। আজ থেকে 1 সপ্তাহ পরেই পবিত্র রথযাত্রা শুরু হয়ে যাবে। আমার কামনা, মহাপ্রভু জগন্নাথের কৃপা সব দেশবাসীর উপর সর্বদা থাকুক। অমরনাথ যাত্রাও শুরু হয়েছে। আর কিছুদিনেই পণ্ঢরপুর বাড়িও শুরু হতে চলেছে। আমি এইসব যাত্রায় অংশগ্রহণকারী সব শ্রদ্ধাশীলকে শুভ কামনা জানাই। সামনে আছে কাচ্ছি নববর্ষ, আষাঢ়ী বীজের উৎসবও। এইসব পরব উৎসবের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার বিশ্বাস, পজিটিভিটির সঙ্গে যুক্ত মানুষের অংশগ্রহণের
এই সব প্রচেষ্টা আপনারা আমার সঙ্গে শেয়ার করতে থাকুন। আমি আগামী মাসে আপনাদের সঙ্গে আবার মিলিত হওয়ার প্রতীক্ষা করছি। ততদিন আপনারা আপনাদের পরিবারের খেয়াল রাখুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। बहुत बहुत धन्यवाद। नमस्कार।